Now, geriatrics deals with the ailments and well-being of the elderly people. So, it's a relatively newer branch of medicine, and there are lots of issues with surgery and gynecology also. So, এবার geriatrics এর এক্সাম ওরিয়েন্টেশন তো আছেই, সে তো ছেড়েই দাও, সব টেবিলে সব সাবজেক্টে জেরিয়াট্রিক ওরিয়েন্টেড কোশ্চেন্স পাবে, থিওরিতেও পাবে, প্র্যাকটিক্যালে তো পাবেই। কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যখন প্রফেশনাল লাইফে যাবে তখন দেখবে যে জেরিয়াট্রিক্স বিকামস আ ডিসপ্রপোর্শনেটলি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ ফর ইউ। কারণ হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে পাবলিক সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে থাকলে তো বটেই, প্রাইভেট সেক্টরে থাকলেও প্রচুর পেশেন্ট পাবেন যারা এল্ডারলি এজ গ্রুপে পড়ছেন। এরা বেশিরভাগই ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, কাজে এরা ট্রিটমেন্ট করান এবং ট্রিটমেন্ট ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কাজ হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর একটা সেগমেন্ট আছে যেটা আমাদের দেশে বিশেষ করে, সেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজড এল্ডারলি, যাদের হয়তো ফাইন্যান্সিয়ালি অতটা ওয়েল অফ নন, সেভাবে কেয়ার নেয়ার ফ্যামিলিতে কেউ নেই, বা যারা আছেন তারাও একটু হ্যান্ডিক্যাপ্ট অবস্থায়, অতটা বেশি টাইম দিতে পারছেন না বা অ্যাকম্পানি করতে পারছেন না ইত্যাদি। তো তাদের ক্ষেত্রেও আমাদের ফিজিশিয়ানদের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে টু গিভ দেম অ্যাজ মাচ রিলিফ অ্যাজ পসিবল। কাজেই জেরিয়াট্রিক্স বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ ফর মেডিসিন পিপল, যেটা হয়তো আমাদের কলেজ লাইফে অতটা বুঝতে পারি না আমরা। কিছু ডিজিজ আছে যেগুলো এল্ডারলি এজ গ্রুপেই স্পেসিফিক্যালি তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু বেশিরভাগ রোগী আছে যেটা সব এজ গ্রুপেই হয়, বাট দে প্রেজেন্ট উইথ সাম ইউনিক প্রবলেমস ফর দ্য এল্ডারলি পিপল। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাকিউট কনফিউশনাল স্টেটস ইন দ্য এল্ডারলি। তো এটা একটা রিলেটিভলি ছোট টপিক, আজকে বেশিক্ষণ ক্লাস হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো বেসিক্যালি হোয়াট আর দ্য অ্যাকিউট কনফিউশনাল স্টেটস ইন দ্য এল্ডারলি? নানা রকম হতে পারে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটাকে বলা হয় ডিলিরিয়াম, যেটা তোমরা আউটপেশেন্ট ডিপার্টমেন্টেও পাবে, চেম্বারে বসেও পাবে, আর আরো বেশি পাবে ইনপেশেন্ট ডিপার্টমেন্টে, হসপিটালে। It's an acute confusional state or delirium, which is a clinical syndrome characterized by disturbed consciousness and disturbed cognitive function or perception. It's a sudden change in mental function characterized by confusion, decreased awareness, and changes in thinking, behavior, and emotions. এবার যখনই আমরা একটা লং কেস দেখতে যাই, প্রথমেই আমরা এক্সামিনেশনটা শুরু করি কি বলে? The patient is alert, conscious, cooperative, and oriented to time, place, and person. এই যে ছটা কথা আমরা বললাম, এর মধ্যেই এই ডিলিরিয়ামের ব্যাপারটা লুকিয়ে আছে। ওই ছটা জিনিস যদি অন্যরকম হয়ে যায়, তাহলেই তুমি ডিলিরিয়াম পেয়ে গেলে। কনফিউশন থাকবে, পেশেন্ট অ্যালার্ট থাকবে না, ডিক্রিজড অ্যাওয়ারনেস, তার কনসাসনেস লেভেলটা ঘেটে যাবে, অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, অর দ্য পেশেন্ট ইজ সেমি-কনসাস or maybe unconscious even. আর কি? চেঞ্জেস ইন থিঙ্কিং, বিহেভিয়ার আর ইমোশন। পেশেন্ট যদি কোঅপারেটিভ না হয়, আনকোঅপারেটিভ হয়ে যায়, দ্যাট ইজ চেঞ্জেস ইন বিহেভিয়ার। থিঙ্কিং কোনটা? আমরা বলছি পেশেন্ট ইজ ওরিয়েন্টেড টু টাইম, প্লেস অ্যান্ড পারসন। যে সময়টায় রয়েছে, কবে কখন কি ঠিক আছে কিনা, দিন না রাত, কবে এসছি, আমরা জিজ্ঞেস করি পেশেন্টকে যে আপনি কবে ভর্তি হয়েছেন এখানে, তারপরে কি হলো, পেশেন্ট স্পেশাল ওরিয়েন্টেশনটা টাইমের বলতে পারছে কিনা, কবে এসছি কি করছে সেগুলো পাচ্ছে কিনা, কোথায় রয়েছি আমরা জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়, কিভাবে এলেন এখানে, ওটা কোন জেলা, কোন থানা, এই যে স্পেসের ব্যাপারটা, এখানে আপনি কোনখানে আছেন বলুন, সেটা তিনি বুঝতে পারছেন কিনা, পার্সন, আমি কে, ইনি কে, আপনার কে আছে, বাড়িতে কে কে আছে, ছেলেমেয়ের নাম কি ইত্যাদি, এই যে ব্যাপারগুলো, এই থিঙ্কিংটা পেশেন্ট করতে পারছে কিনা, না পারলে that becomes changes in thinking and emotions. So আমরা যে কথাগুলো শুরুতে এক্সামিনেশনের বলি হায়ার মেন্টাল ফাংশনে, যে পেশেন্ট ইজ অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ, ওরিয়েন্টেড টু টাইম, প্লেস অ্যান্ড পারসন, এই ছকটা কথা চিন্তা করলেই তুমি বুঝতে পারবে যে অ্যাকিউট কনফিউশনাল স্টেট বলতে আমরা কি বুঝছি, কারণ তার ঠিক উল্টো উল্টো ব্যাপারগুলো। It usually develops over a short period of time, usually hours to days. এই কথাটা ইম্পর্টেন্ট কেন? পরের স্লাইডটা খুললেই বুঝতে পারবে।
and there is a tendency to fluctuate during the course of the day. সারাদিন ব্যাপারটা একই রকম থাকবে না। ডিলিরিয়াম ব্যাপারটা অনেকটা এনভায়রনমেন্টাল স্টিমুলাসের উপর ডিপেন্ড করে, যেখানে খুব লাউড সাউন্ডস হচ্ছে, খুব চড়া আলো, নানা রকম ডিস্টারবেন্স হচ্ছে, সেখানে পেশেন্টের ডিলিরিয়াম বেড়ে যায়। যার ফলে একটা পেশেন্ট ইনপেশেন্ট ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে হসপিটালে, তার দুপুর যত দিন যাচ্ছে 8টা 9টার সময় ওয়ার্ডে রাউন্ড হচ্ছে, দুটো হয়তো খারাপ পেশেন্ট আছে, তারা খুব চেঁচামেচি করছে, কিছু একটা কমোশন হচ্ছে, এতে পেশেন্টের প্রবলেম বেড়ে যাবে। খুব চেঁচামেচি করছে বা আমরা একটা চড়া আলো রয়েছে, হয়তো কাছে একটা কোনো মেডিসিন চলছে, মেশিন চলছে, আশেপাশে কতগুলো একটা পেশেন্ট হয়তো আইসিইউতে রয়েছে, তার চারপাশে অনেকগুলো মনিটর চলছে, মনিটরগুলো পিক পিক করছে, চারদিকে নানা রকম সাউন্ড হচ্ছে, এতে কিন্তু পেশেন্টের ডিলিরিয়ামটা বেড়ে যেতে পারে। আবার যখন পরিবেশটা কাম অ্যান্ড কোয়াইট হয়ে যাবে তখন দেখবে তুমি কিছুটা কমে গেছে, এরকম হয়। সো দেয়ার ইজ আ ফ্লাকচুয়েশন ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। আচ্ছা, এবার আওয়ার্স টু ডেজ এর ব্যাপারটা বললাম কেন? 3 কমন স্টেটস দ্যাট রেজাল্ট ইন কনফিউশন, সেগুলো হচ্ছে 3 Ds বলা হয়: ডিলিরিয়াম, ডিমেনশিয়া অ্যান্ড ডিপ্রেশন। এর মধ্যে ভেবে দেখো, ডিমেনশিয়া, ডিপ্রেশন এগুলো হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করে। হঠাৎ করে 7 দিনে 10 দিনে একটা পেশেন্ট ডিমেনশিয়া হয়ে গেছে, এটা কখনো সম্ভব নয়। দীর্ঘদিন ধরে আস্তে 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 পেশেন্টের ডিমেনশিয়া তৈরি হলো। ডিপ্রেশনের ব্যাপারটাও তাই, এটা হতেও সময় লাগে। কিন্তু ডিলিরিয়াম ব্যাপারটা হয় খুব শর্ট পিরিয়ডের মধ্যে, মানে উইদিন আওয়ার্স অর ডেজ। ইটস ভেরি কমন। It affects up to 30% of older inpatients during their hospital admission or during hospital stay. ওয়ার্ডে যখন যাবে, রেগুলার যখন কাজ করবে, গুচ্ছ গুচ্ছ ডিলিরিয়াম পেশেন্ট দেখতে পাবে। এনি টাইম তুমি ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে অন্তত 4-5টা পেশেন্ট দেখতে পাবে যাদের ডিলিরিয়াম রয়েছে ইন ভেরিয়াস ইন্টেন্সিটিস। There is a high rate of mortality, complications and institutionalization with longer hospital stay. কেন? Because of the underlying cause. কি কারণে ডিলিরিয়ামটা হয়েছে তার উপর নির্ভর করছে তার মর্টালিটি, তার মরবিডিটি এবং তার হসপিটাল স্টে। যেহেতু কজগুলো অনেকগুলোই বেশ খারাপ, সিনিস্টার সিগনিফিকেন্স, সুতরাং পেশেন্টের মর্টালিটিও বেশি, মরবিডিটিও বেশি। ইট অফেন অকার্স ইন পেশেন্টস উইথ ডিমেনশিয়া। যে পেশেন্টের ডিমেনশিয়া আছে অনেক ধরে, সেই পেশেন্টেরও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে ডিলিরিয়াম আসতে পারে। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস আর old age, dementia, frailty, patient খুব ক্যাচেক্সিক, খুব পুয়ার হেলথ ইত্যাদি। If there is sensory impairment, polypharmacy, patient is getting multiple drugs, multiple medications, যার কমপ্লেক্স ইন্টারপ্লে রয়েছে, and renal impairment, এগুলো যদি পেশেন্টে থাকে তার ডিলিরিয়াম হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। What are the precipitating factors? Intercurrent illness, পেশেন্ট একটা নানা রকম প্রবলেম নিয়ে আছে, তার মধ্যে হঠাৎ করে একটা নতুন করে একটা ইলনেস, সিভিয়ার ইলনেস কিছু হলো, তার একটা সার্জারি হলো, চেঞ্জ অফ এনভায়রনমেন্ট অফ ওয়ার্ড। একটা পেশেন্ট অনেক অনেক এল্ডারলি, তার এমনি কগনিটিভ ফাংশন কমে গেছে, তাকে যদি সাডেনলি তার পরিবেশটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তিনি বীরভূমের একটা গ্রামে থাকেন, তাকে হঠাৎ করে আমি ব্যাঙ্গালোরে একটা 10 তলার ফ্ল্যাটে তুলে দিলাম, এই চেঞ্জ অফ এটা যে এনভায়রনমেন্টটা, দ্যাট মে প্রেসিপিটেট আ ডিলিরিয়াস বিহেভিয়ার। সেন্সারি ডিপ্রাইভেশন, ফর এক্সাম্পল ডার্কনেস অর সেন্সারি ওভারলোড, যেটা বলছিলাম, নয়েজ, ভিজুয়াল স্টিমুলেশন, ভিজুয়াল ওভার স্টিমুলেশন, অডিটরি ওভার স্টিমুলেশন, এগুলোর জন্য হতে পারে। মেডিকেশনস, ফর এক্সাম্পল ওপিওয়েড, সাইকোট্রপিক্স এন্ড আদার্স, অনেক আছে, জাস্ট এখানে দুটো কথা বলা হয়েছে। এছাড়া কি ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশনে ডিসইলেক্ট্রোলাইটিমিয়া হয়ে যায়, তার থেকে ডিলিরিয়াম আসতে পারে। পেইন, কনস্টিপেশন, urinary catheterization, acute urinary retention, hypoxia, fever, alcohol withdrawal. These are common causes that may precipitate a delirium in the elderly. এবার যদি আমরা কজেস গুলো আরেকটু ডিটেলে আসি, 5টা হেডিং এ তুমি কজেস গুলো ভাবতে পারো। 1 নম্বর হচ্ছে ইনফেকশন। ইনফেকশনের মধ্যে urinary tract infection, skin infections like cellulitis, abscess and other soft tissue infections, gram-negative sepsis, acute metabolic disturbance, তার মধ্যে acute renal impairment, hyponatremia or hypernatremia, hypercalcemia, hypoglycemia, hepatic encephalopathy, thiamine deficiency, hypothyroidism, B12 deficiency.
These are the common metabolic disturbances that may give rise to deleterious behavior. Toxic insult. What is toxic insult? Any drug, but particularly anticholinergics, digoxin, opiates, psychotropics, high dose corticosteroids, and withdrawal of alcohol, opiate, SSRI or benzodiazepines. SSRI jano specific serotonin reuptake inhibitor. It's an important class of psychiatric drug. এইগুলো থেকে ডিলিরিয়াম ডেভেলপ করতে পারে। আর কি? acute neurological conditions like acute stroke, subdural hematoma, encephalitis or meningitis in the post-ictal stage of the seizure, মানে সিজারটা হয়ে যাওয়ার পরে যে ফেজটা আছে সেই সময়, স্পেস অকুপাইং লিশনস, ফর এক্সাম্পল টিউমার, এই প্রত্যেকটাতেই পেশেন্ট ডিলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি? হাইপক্সিয়া, পালমোনারি এম্বলিজম, নিউমোনিয়া, পালমোনারি ইডিমা, exacerbation of chronic obstructive pulmonary disease and acute myocardial infarction. These are the important and common causes of delirium. এবার পেশেন্টের প্রেজেন্টেশনটা কি রকম হবে? A patient must show each of these features. There is a disturbed consciousness with reduced ability to focus, sustain or shift attention. Patient খুব flight of ideas হতে থাকবে, একটা কিছুর উপর কনসেন্ট্রেট করে কিছু ভাবা বা বলা, সে ব্যাপারটা বলতে তার অসুবিধা হবে। যদি বা সে একটা বিষয়ের উপর ফোকাস করতে পারে, বেশিক্ষণ সেই ফোকাসটা রাখতে পারবে না, তার একটা অন্য কিছু বলতে শুরু করবে, অন্য কিছু ভাবতে শুরু করবে, তার স্লাডিং অফ স্পিচ হবে এবং শিফট অ্যাটেনশন, বেশিক্ষণ ওটা নিয়ে কথাই বলতে পারবে না। তো তুমি হয়তো তাকে বাড়ির কথা জিজ্ঞেস করছো, ও বাড়ির কথা বলতে বলতে আপনার ছেলের নাম কি, এ কি করে, ছেলে কি করে, এ বলতে সম্পূর্ণ অন্য অপ্রাসঙ্গিক একটা কথা বলতে শুরু করে দেবে, অ্যাটেনশনটা শিফট হয়ে যাবে। আর চেঞ্জ ইন কগনিশন, কগনিশন মানে কি? মেমোরি, ল্যাঙ্গুয়েজ, ওরিয়েন্টেশন, এগুলোকে বলা হয় কালেক্টিভলি কগনিশন। অর দ্য ডেভেলপমেন্ট অফ পারসেপচুয়াল ডিস্টারবেন্সেস, মানে হ্যালুসিনেশনস দ্যাট ইজ নট অ্যাকাউন্টেড ফর আ প্রি এক্সিস্টিং অর ডেভেলপিং ডিমেনশিয়া। ডিমেনশিয়াতে এগুলো হয়, হ্যালুসিনেশন, নানা রকম অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়। পেশেন্ট আইসিইউতে শুয়ে আছে, সে হঠাৎ একে দেখতে পাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে, ছেলের নাম ধরে ডাকাডাকি করছে, বৌমার নাম ধরে ডাকাডাকি করছে, তুমি আমাকে খেতে দিলে না, এ করলে না। অ্যাকচুয়ালি সে সব কিছুই নেই, বাট হি ইজ সিইং থিংস অ্যান্ড সিইং পারসনস। এই যে হ্যালুসিনেশন গুলো হচ্ছে, এগুলো নতুন করে দেখা দিতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ডিমেনশিয়া নেই, পেশেন্টের কোনো ডিমেনশিয়া ছিল না, হঠাৎ করে এই ব্যাপারটা হতে শুরু করে দিয়েছে। ডেভেলপমেন্ট অফ দ্য ডিস্টারবেন্স ওভার আ শর্ট পিরিয়ড, যেটা তখন বললাম, ওভার আওয়ার্স অর ডেজ, অ্যান্ড আ টেন্ডেন্সি টু ফ্লাকচুয়েট ওভার দ্য কোর্স অফ দ্য ডে। Evidence from the history, physical examination or lab findings, that is the disturbance is caused by direct physiological consequences of a general medical condition or by substance intoxication or withdrawal. আমরা হিস্ট্রি নিয়ে বা ইমিডিয়েট পাস্টটাকে দেখতে পাবো, একটা ডিজিজ দেখতে পাবো, বা একটা ড্রাগের অনস্লট দেখতে পাবো, বা একটা ড্রাগ উইথড্রয়াল দেখতে পাবো, বা তার একটা ফিজিক্যালি এমন একটা মানে কোনো একটা ডিজিজ দেখতে পাবো যার থেকে এই জিনিসটা হয়েছে বলে আমরা বুঝতে পারবো। এবার এখন একটা রিসেন্ট অ্যাসেসমেন্ট মেথড হয়েছে, তাকে বলে CAM, কনফিউশন অ্যাসেসমেন্ট মেথড। এইটা দিয়ে ডায়াগনোসিস অফ ডিলিরিয়াম আরো স্পেসিফিক্যালি করা যায়। We have to talk to the patient and assess the cognition. এটা একটা MMSE স্কেল আছে, আর নর্মাল স্কোর মেক্স ডিলিরিয়াম আনলাইকলি। তাছাড়া কি? ইনঅ্যাটেনশন, ক্যান দ্য পেশেন্ট কনভার্স উইথ ইউ, তোমার সাথে কথা বলতে পারছে না, নিজের মতো নিজের মনে উল্টোপাল্টা বকে যাচ্ছে। ইফ ইন ডাউট গিভ 6 to 7 ডিজিটস বিটুইন 1 to 9। তুমি এর মধ্যে র্যান্ডমলি 1 থেকে 9 এর মধ্যে 6টা কি 7টা সংখ্যা তো ওনাকে বলে দিলে, দিয়ে বললেন আপনি এটাকে রিপিট করুন আমাকে, পেশেন্ট বলতে পারবে না, ঘেটে যাবে। কনসাসনেস লেভেলটা দেখতে হবে, অ্যালার্ট, হাইপার অ্যালার্ট অর ড্রাউজি কিরকম আছে। থিঙ্কিং, ইজ দ্য স্পিচ রামলিং, স্লার্ড স্পিচ হচ্ছে কিনা, গড়াগড় করে উল্টোপাল্টা বকছে কিনা, ডাজ ইট মেক সেন্স, যা বলছে তার মানে থাকছে কোন নাকি একদম মানে অসংলগ্ন পুরো কথাবার্তা। ইজ দ্য পেশেন্ট হ্যালুসিনেটিং, ভিজুয়াল বা স্পেশিয়াল বা অডিটরি কোনো পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে কিনা। এইগুলো যদি থাকে, অ্যাসেস করা হয়, তখন একটা কোলাটারাল হিস্ট্রি নিতে হবে ফ্রম দ্য নার্স অর জেনারেল প্র্যাকটিশনার অর কেয়ার গিভার, যে এই পেশেন্ট কি, হোয়াট ইজ দ্য পেশেন্ট নর্মালি লাইক, পেশেন্ট কি এরকমই উল্টোপাল্টা বকতো বাড়িতে,
নাকি এমনি নর্মাল ছিলেন, এখন হঠাৎ কাল থেকে আজ থেকে এরকম করছেন? হ্যাজ দেয়ার বিন আ সাডেন ডিটোরিয়েশন ওভার আ ফিউ ডেজ? গত 2-3 দিনের মধ্যে কি হঠাৎ করে অবনতিটা হয়েছে? ডাজ কনফিউশন ফ্লাকচুয়েট থ্রু আউট দ্য ডে? এটাও দেখতে হবে যে সকাল সন্ধ্যা সবসময় একই রকম করছেন কিনা, নাকি এক এক সময় এক এক রকম করছেন। এরপর কি? কনসিডার দ্য ডায়াগনোসিস ডিলিরিয়াম ইজ প্রেজেন্ট ইফ দেয়ার ইজ acute deterioration in cognition which fluctuates over time and evidence of inattention, এর সাথে with either evidence of disorganized thinking or altered level of consciousness, either drowsy, stupor or coma, or hyper alert or agitated or irritable. দুটোই হতে পারে। পেশেন্ট ড্রাউজি হয়ে গেছে, একটা স্টুপরে চলে গেছে, ঝিমিয়ে গেছে, কোমা হয়ে গেছে, এটাও যেমন হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। পেশেন্ট হাইপার অ্যালার্ট, প্রচন্ড এজিটেটেড হয়ে আছে, চেঁচামেচি করছে, ডাকাডাকি করছে, ছেড়ে দাও, এ করবো, লাফিয়ে উঠতে চাইছে বেড থেকে, এরকম হতে পারে। ইরিটেবল হতে পারে, দুরকম ভাবেই থাকতে পারে। আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব কি করে? হিস্ট্রি মাস্ট বি অবটেন ফ্রম আ রিলেটিভ অর কেয়ার গিভার, কারণ বেশিরভাগ পেশেন্টই নিজে হিস্ট্রি দেওয়ার মতো অবস্থায় থাকবে না। 2-4 কথা তুমি জিজ্ঞেস করলে বললো, কিন্তু বেসিক হিস্ট্রিটা ইউ হ্যাভ টু টেক ফ্রম দ্য কেয়ার গিভার, আর বাড়িতে যিনি থাকেন বা নার্স, কেউ অ্যাটেন্ডেন্ট যিনি থাকে, তার কাছ থেকে জানতে হবে। স্পিড অফ অনসেট, কত তাড়াতাড়ি এটা ডেভেলপ করেছে। প্রিভিয়াস মেন্টাল স্টেট, আগে কেমন ছিলেন। এবিলিটি টু ম্যানেজ ডে টু ডে টাস্ক, নিজের কাজটুকু অন্তত নিজে করতে পারছেন কিনা, না সেটাও পারছেন না। সিমটমস সাজেস্টিভ অফ আ ফিজিক্যাল ইলনেস সাচ অ্যাজ ইনফেকশন অর স্ট্রোক। অ্যাকিউরেট ড্রাগ অ্যান্ড অ্যালকোহল হিস্ট্রি, স্পেশালি ওয়েদার এনি ড্রাগ হ্যাজ বিন রিসেন্টলি স্টপড অর স্টার্টেড। একটা ওষুধ অনেকদিন ধরে খাচ্ছিলেন, একটা সাইকোট্রপিক ড্রাগ বহুদিন ধরে খাচ্ছিলেন, খেতে খেতে হঠাৎ সেটা অ্যাব্রাপ্টলি বন্ধ করে দিয়েছেন কিনা। পেশেন্ট নিজেও বন্ধ করে দিয়ে থাকতে পারে, বাড়ির লোকও বাগামি করে বন্ধ করে দিয়ে থাকতে পারে, বা হয়তো কোনো জেনারেল প্র্যাকটিশনার দেখেছেন, তিনি মনে করেছেন এই ডাক্তারতে ওনার কোনো অসুবিধা হচ্ছে, উনি হয়তো ওটাকে টেপার অফ না করে হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন। এরকম কিছু করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। A full physical examination should be performed, noting specially the consciousness level, pyrexia or any signs of infection in the chest, skin, urine or abdomen, because infective causes are very common in causing delirium. অক্সিজেন স্যাচুরেশন কেমন আছে সেটা দেখতে হবে, কারণ আমরা দেখলাম তখন যে অনেকগুলো হাইপক্সিক কজ আছে যার থেকে ডেলিরিয়াম হতে পারে, কাজে আমাকে অক্সিজেন স্যাচুরেশনটা অবশ্যই দেখতে হবে। এটা ভুল আছে, সাইন্স হবে, সাইন্স অফ অ্যালকোহল উইথড্রয়াল সাচ এস ট্রেমার, সোয়েটিং ইন দ্য পাবলিক অ্যান্ড এনি নিউরোলজিক্যাল সাইন্স, এগুলো এক্সামিনেশনে দেখতে হবে। আর আমরা যদি স্পেসিফিক কোনো আন্ডারলাইং ডিজিজ ভাবি বা খুঁজে পাই, সেটাকে ডিটেল এক্সামিনেশন করতে হবে। নাও হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? প্রথম কথা, ইট নিডস দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। যেটা থেকে হয়েছে বলে আমরা মনে করছি সেটাকে স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট করতে হবে, কারণ সেটাকে রিলিভ না দিতে পারলে ডেলিরিয়াম ইমপ্রুভ করবে না। The patient is kept in an well-lit but not unduly noisy environment to minimize the ongoing confusion and disorientation, যেটা তখন বলছিলাম। খুব অন্ধকার ঘরে পেশেন্টের ডেলিরিয়াম বেড়ে যেতে পারে। ভালো আলো থাকবে, একদম ঝকঝকে পুরো হই হই করে আলো ঢুকছে চারদিক থেকে, ভীষণ ভিজুয়াল স্টিমুলেশন হচ্ছে, সেরকম আলো নয়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড আলো যেরকম একটা ঘরে থাকার কথা সেটা যেন থাকে। খুব বেশি নয়েজি হবে না, কারণ যত আওয়াজ বেশি হবে তত পেশেন্টের কষ্ট হবে, তার ডেলিরিয়াম বেড়ে যেতে পারে। পেশেন্ট স্পেকটাকলস এন্ড হিয়ারিং এড শুড বি ইন প্লেস, চশমা পরে থাকবে বা চশমা পাশে থাকবে, দরকার হলেই যাতে নিতে পারে। তার যদি হিয়ারিং এড ব্যবহার করার ব্যাপার থাকে সেটা পরে থাকবে, কারণ শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এতে পেশেন্ট মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়বে, তার ডেলিরিয়াম বেড়ে যেতে পারে। গুড নার্সিং টু প্রিজার্ভ ওরিয়েন্টেশন, প্রিভেন্ট প্রেশার সোর্স অ্যান্ড ফলস অ্যান্ড মেনটেন হাইড্রেশন, নিউট্রিশন অ্যান্ড কন্টিনেন্স। এই প্রত্যেকটাই এল্ডারলি এজ গ্রুপে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ পেশেন্টকে যদি নার্সিং কেয়ার ঠিক মতো না দেওয়া হয়, একভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকে, দিনের পর দিন শুয়ে থাকে, তাহলেই প্রেশার শোট ডেভেলপ করবে। নিয়ম হচ্ছে 2 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টের পজিশন চেঞ্জ করে দিতে হয়। আমরা সাধারণত চিত করে সুপাইন পজিশনে শোয়াতে পেশেন্টকে বারণ করি। কেন না, তাতে স্যাক্রাল রিজিয়নটাতে প্রেশার বেশি পড়ে, সেখান থেকে আস্তে আস্তে প্রেশার শোর হয়, সেই শোরগুলো বাড়তে বাড়তে ক্যাভিটেটিং আলসার হয়ে যায়। পেশেন্টকে বলতে হবে আইদার 2 ঘন্টা এদিকে শোবে, আবার 2 ঘন্টা বাদে এদিকে শোবে। এটা হচ্ছে দ্য টাস্ক অফ দ্য কেয়ার গিভার অর দ্য নার্স। আর কি,
যখনই পেশেন্ট হাঁটবে তাকে ধরে নিয়ে যেতে হবে যাতে সে পড়ে না যায়, ডাজন্ট টাম্বল অর ফল অর গেট ইনজিওর্ড। এইসব পেশেন্টদের বেশিরভাগে অস্টিওম্যালেশিয়া থাকে, অস্টিওপোরোসিস থাকে, কাজে ট্রিভিয়াল ট্রমা থেকে একটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার নেক ফিমার ইজ ভেরি কমন। অনেক সময় পড়ে গেছে, হাত দিয়ে আটকাতে গেছে, এখানে একটা কোলিস ফ্র্যাকচার হয়ে গেল, এগুলো খুব কমন। কাজেই পেশেন্টকে অ্যাকম্পানি করা, বাথরুমে যাচ্ছে, বারান্দায় গিয়ে বসছে, যেখানে যা করবে পেশেন্টকে যেন ধরে ধরে নিয়ে যাওয়া হয়। বা পেশেন্ট যদি আরেকটু বেশি মোবাইল থাকে সেক্ষেত্রে সে একটা ওয়াকার নিয়ে নিয়ে হাঁটবে এবং পাশে কেউ থাকবে, তাকে একা ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে। মেনটেন হাইড্রেশন। সারাদিনে তার কতটা ফ্লুইড রিকোয়ারমেন্ট হতে পারে সেটা একটা লুজলি অ্যাসেস করে সেই জলটা তাকে খাওয়াতে হবে। শুধু জল নয়, এর মধ্যে পুরো লিকুইডের হিসেবটা আছে। পেশেন্ট যদি দুধ খান দুধ, তার যদি কোনো হেলথ ড্রিঙ্কস থাকে সেটা, তার জল, তিনি যদি ডাল খাচ্ছেন, ঝোল খাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিসকে ধরে কিন্তু লিকুইডের হিসেবটা করতে হবে। আউটপুট হিসেব করতে হবে, কতটা আউটপুট হলো, প্লাস 600 to 700 ml ইনসেন্সিবল লস ধরে সেই পরিমাণ ফ্লুইড তাকে দিতে হবে, ইনক্লুডিং অল দিস। আর কি, নিউট্রিশন যেন ঠিকঠাক হয়। আমাদের এখানে যেটা বেশিরভাগ হয়, অন্যান্য দেশে তাও কম হয় না, সেটা হচ্ছে এল্ডারলি পেশেন্ট সেরকম ভাবে দেখার কিছু নেই, ফ্যামিলির সাথে থাকেন না, বা ফ্যামিলি থাকলেও তারা অন্য কাজে ব্যস্ত, তিনি কতটা কি খাচ্ছেন না খাচ্ছেন সবসময় খেয়াল করা হয় না। বিশেষ করে বয়স্কা মহিলারা পুজো করছেন, উপোস করছেন, এ করছেন, কিছুদিন বাদে বাড়ির লোক বলে বলে এ হয়ে গেল, আর অতটা খেয়াল করছে না, কখনো হ্যাঁ ঠিক আছে মা খাচ্ছে, হ্যাঁ এ করছে, তিনি যে অ্যাকচুয়ালি কতটা খেলেন না খেলেন সেটা খেয়াল থাকে না। সেভাবে সবজি খাচ্ছেন না, ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, একটু আলু সেদ্ধ খাচ্ছেন, হয়ে যাচ্ছে, সবজি খাচ্ছেন না, ভিটামিনের অভাব হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। হাইপারনাইট্রিমিয়া ইম্পর্টেন্ট কজ বলেছিলাম, হাইপার ক্যালসিমিয়া সেটাও একটা ইম্পর্টেন্ট কজ। এই যে জিনিসগুলো, যত ডায়েটের গন্ডগোল হবে তত এই ধরনের প্রবলেমগুলো বেশি হবে। সুতরাং নিউট্রিশনে খেয়াল রাখাটা খুব দরকার। কন্টিনেন্স ফিমেলদেরও হয়, মেলদের আরো বেশি হয়। ফিমেলদের আজকাল অতটা বেশি হয় না, আগে হতো। কেন না, প্রচুর চাইল্ড বিয়ারিং হতো, ভেসাইকাল কন্টিনেন্সটা কমে যেত, ভালভ হয়ে যেত, জাস্ট হাঁচছে কাশছেন একটু করে পেচ্ছাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স বা আর্জ ইনকন্টিনেন্স। এখন যেহেতু অতটা বেশি চাইল্ড বিয়ারিং হয় না, 2 কি 3টে বাচ্চা হয়, যার ফলে ওই প্রবলেমটা অনেকটা কমে গেছে। মেলদের কি হয়, মেলদের যত অ্যাবাভ দ্য এজ অফ 55 or 60 আস্তে আস্তে একটু একটু করে প্রস্টেটের প্রবলেম আসতে শুরু করে, তার জন্য লোয়ার ইউটেরাইন ট্র্যাক্ট সিনড্রোম দেখা দিতে শুরু করে। তাতে কি হয়, পেশেন্টের ফ্রিকোয়েন্সি হয়, আর্জেন্সি হয়, আর্জ ইনকন্টিনেন্স হয়। আরেকটু পরবর্তীকালে যখন প্রস্টেট আরো বেশি বাড়ে, প্রস্টেটের প্রবলেম, তখন ইন্টারমিটেন্ট ভয়েডিং হয়, স্ট্রেন করছে, স্ট্রেনিং ডিউরিং ভয়েডিং অ্যান্ড ইন্টারমিটেন্ট ভয়েডিং, ঝরঝর করে পেচ্ছাপ করতে পারছে না, কুতিয়ে কুতিয়ে একটু হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে। তো এই যে কন্টিনেন্সের ব্যাপারটা, সেটাকে খেয়াল রাখতে হবে। তাকে দরকার হলে ড্রাগ দিতে হবে, দরকার হলে তার সেলফ ক্যাথেটারাইজেশনের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি করতে হবে। তো এইগুলো সব আসছে আন্ডার দ্য কেয়ার পারভিউ অফ দ্য নার্সিং। এল্ডারলি পেশেন্ট যার ডিলিরিয়াম হওয়ার একটা প্রোপেন্সিটি রয়েছে, তাকে ভালো কেয়ার গিভার বা ভালো নার্সের তত্ত্বাবধানে রাখা খুব ইম্পর্টেন্ট, যদি না বাড়ির অন্যান্যরা সেই কেয়ারটা দেওয়ার মতো জায়গায় থাকেন। ইউজ অফ সিডেটিভ শুড বি মিনিমাম অ্যাজ দে মে প্রেসিপিটেট ডিলিরিয়াম। আমরা যে ফার্মাসিউটিক্যাল কজেস গুলো দেখলাম, তার মধ্যে আমরা দেখেছি এসএসআরআইস আছে, তারপরে সাইকোট্রপিক্স আছে, বেনজোডাইজেপিনস আছে। এগুলোর থেকেও যদি ওভারডোজ হয়ে যায় বা পেশেন্টের কোনো কারণে টক্সিসিটি হয়ে যায়, তাহলে তার থেকে ডিলিরিয়াম হতে পারে। কাজে এই ক্ষেত্রে যেখানে অলরেডি ডিলিরিয়াম নিয়েই পেশেন্ট এসছে, আমি ট্রিটমেন্ট করছি, সেখানে সিডেটিভস এর ইউজটা মিনিমাম করতে হবে। মেনি কনফিউজ পেশেন্টস আর লেথার্জিক অ্যান্ড অ্যাপাথেটিক রাদার দ্যান এজিটেটেড। পেশেন্ট ঝিমিয়ে গেছে, উল্টো পাল্টা বকছে, স্লার্ড স্পিচ, একে ডাকছে তাকে ডাকছে, অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, কিছু দিলে খেতে চাইছে না, মুখ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, এইরকম বেশি হয়। এজিটেটেড পেশেন্ট থাকে, কিন্তু এজিটেটেড ডিলিরিয়াস পেশেন্টের সংখ্যা তুলনামূলকভাবে একটু কম। However, sedation is appropriate if patient's behavior is endangering themselves or others. কিরকম, পেশেন্ট শুয়ে আছে, তার নিজের বিহেভিয়ারই তাকে এন্ডেঞ্জার করছে। কেন, পেশেন্ট বেড থেকে উঠে নেমে চলে যাচ্ছে, বেডে রেলিং দেওয়া আছে, পেশেন্ট সেই রেলিং টপকে নামতে যাচ্ছে, পড়ে গেল, পড়ে হেড ইনজুরি হয়ে গেল, এরকম প্রচুর হয়। বিশেষ করে সরকারি হাসপাতালে যেখানে অতটা সব পেশেন্টকে চোখে রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব হয়। সেজন্য কি করে, হাত পা বেঁধে রাখে বেডের সাথে, কিছু করার নেই, দিস ইজ ভেরি ইনহিউম্যান,
বাট ইউ হ্যাভ টু ডু ইট বিকজ আদারওয়াইজ ইউ ক্যান টেক কেয়ার দ্যাম। হওয়া উচিত যে সংখ্যায় ওয়ার্ডে পেশেন্ট থাকবে তাদের প্রত্যেকের দিকে যেন নজর রাখা যায়। যে পেশেন্ট ওরকম এজিটেটেড নেমে যেতে পারে তাকে পাশে কাউকে একজনকে থাকতে হবে, সেটা তার বাড়ির লোক হতে পারে, অন্য কোনো অ্যাটেন্ডেন্ট হতে পারে, সে সবসময় চোখে নজর রাখবে। সেটা সম্ভব হয় না সব ক্ষেত্রে, সো পেশেন্ট লাফিয়ে নামতে গেল বা এমন ধাক্কাধাক্কি করলো রেলিংটা খুলে পড়ে গেল, পেশেন্ট নেমে গেল। তো এই সমস্ত ক্ষেত্রে যেখানে পেশেন্ট নিজেকেই নিজে এন্ডেঞ্জার করে ফেলছে সেক্ষেত্রে আমাকে সেডেশন দিতে হতে পারে। টু রিলিভ দি স্ট্রেস in those who are extremely agitated or hallucinating, যারা প্রচন্ড ইরিটেবল, চিৎকার করছে, চেঁচামেচি করছে, এত করছে যে মানে তাতে নিজের স্ট্রেস লেভেলটাই আরো বেড়ে যাচ্ছে, তাতে ডিলিরিয়াম আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাকে সেডেটিভ দিতে হতে পারে। অ্যান্ড টু অ্যালাউ ইনভেস্টিগেশন সার্টিফিকেট। পেশেন্ট এত ছটফট করছে, এত ইরিটেটেড, তার ব্লাড টানা যাচ্ছে না, তাকে একটা চ্যানেল করা যাচ্ছে না, তাকে প্রয়োজন হলে ইন্টিবেট করার মতো হচ্ছে না, বা মুখে একটা হয়তো আমার এয়ারওয়ে টিউব দেওয়ার কথা, সেগুলো দিতে পারছি না, এই সমস্ত ক্ষেত্রেও আমাকে মাইল্ড সেডেশন দিতে হতে পারে যাতে পেশেন্ট বিকামস calm and quiet and workable. কি সেডেশন আমরা দেব? স্মল ডোজেস অফ হ্যালোপেরিডল অর লোরাজিপাম, দুটোই 0.5 মিলিগ্রাম দিয়ে শুরু করব আমরা। They are tried orally first. Increased doses are given if the patient fails to respond. Sedation can be given intramuscularly, but only if it is absolutely necessary. না হলে আইএম ইনজেকশন দিতে গিয়ে পেশেন্ট আরো রেগে যাবে, আরো চেঁচামেচি করবে, আরো ইরিটেটেড হয়ে যাবে। ইন দোজ উইথ অ্যালকোহল উইথড্রয়াল আর রিডিউসিং কোর্স অফ বেনজোডাইজেপিন শুড বি প্রেসক্রাইবড। প্রথম যেটা দিলাম, যেটা দিয়ে পেশেন্ট কন্ট্রোল হয়ে গেল যে ডোজ দিয়ে, তারপর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সেই ডোজটা টেপার করে আস্তে আস্তে তুলে নেব। রেজলিউশন অফ ডিলিরিয়াম মে বি স্লো অর ইনকমপ্লিট। 2 দিন 3 দিন লেগে যেতে পারে, পুরোপুরি নাও যেতে পারে। পেশেন্টকে আমরা যখন 6 দিন 7 দিন বাদে তার আন্ডারলাইন কন্ডিশনটাকে সারিয়ে বাড়ি ছাড়ছি, তখনও পুরোপুরি পেশেন্ট কনফিউশন চলে গেছে, এটা নাও হতে পারে। আমাদের খালি দেখতে হবে যে যেটুকু আছে সেটা নিয়ে সে বাড়িতে থাকতে পারবে। ডিলিরিয়াম মে বি দ্য ফার্স্ট প্রেজেন্টেশন অফ অ্যান আন্ডারলাইন ডিমেনশিয়া অ্যান্ড ইজ অলসো রিস্ক ফ্যাক্টর ফর সাবসিকুয়েন্ট ডিমেনশিয়া। এতবার বারবার ডিমেনশিয়ার কথাটা আসছে কেন? ডিমেনশিয়া আজকেই পড়াবার কথা ছিল, ডিমেনশিয়া আমি নিলাম না বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লার্জ টপিক। আমি ওটা পরের দিন করবো। পুরো ডিমেনশিয়া তোমাদের দরকার নেই, জাস্ট একটা ওভারভিউ, একটা আইডিয়া থাকলেই হবে। তো ডিমেনশিয়া হচ্ছে একটা ক্রিপলিং ডিসঅর্ডার অ্যান্ড আ প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। ডিমেনশিয়া একবার শুরু হলে সেটা রিভার্স করার মতো চিকিৎসা আজ অব্দি বেরোয়নি। আমরা খালি খারাপ হওয়ার গতিটাকে কমাতে পারি। ইট মে বি ডিউ টু সেনাইল ডিমেনশিয়া, ডিউ টু ভাস্কুলার কজেস অর অ্যান অ্যালঝাইমার্স ডিজিজ। দুটো যে কোনোটাই আস্তে 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 পেশেন্টকে খারাপের দিকে নিয়ে যাবে। তার কগনিশন কমে যাবে, তার হায়ার মেন্টাল ফাংশন কমে যাবে, একটা সময় তার নিজের কেয়ার নেওয়ার মতো ক্ষমতা চলে যাবে। এ নিয়ে বহু সিনেমা হয়েছে, বহু হয়ে ওটিটি হয়েছে, নিজেরাও হয়তো অনেক কিছু দেখেছো। ডিমেনশিয়া যার বাড়িতে কেউ একজন আছেন তারাই জানেন যে এটা কতটা খারাপ জিনিস। বাট ইটস আ নাইটমেয়ার ফর অল অফ আস, যে আমাদের কার যে শেষ জীবনে ডিমেনশিয়া হয়ে যাবে আমরা কেউ জানি না। আমরা নিজের প্রিয়জনকে চিনতে পারবো না, কিছু করতে পারবো না, জানবোই না, মানে একটা অবোধ শিশুর মতো কাউকে চিনি না, কিছু জানি না, যে যা করছে তাই তার মধ্যে। সো ডিমেনশিয়া ইজ আ ভেরি ব্যাড থিং। তো সেই ডিমেনশিয়ার একটা ফার্স্ট প্রেজেন্টেশন হতে পারে ডিলিরিয়াম, যেটা থেকে আমরা প্রথম বুঝতে পারবো। তখনই যদি আমরা কিছু ইন্টারভেনশন করতে শুরু করি, মেবি উই ক্যান রিটার্ড দ্য প্রসেস অফ ডিটেরিওরেশন।